সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বাংলা অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটি আমরা এই ভিডিওতে তোমাদের দেখব। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্ধবার্ষিক সাজেশনটি আমরা এই ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে কাকতাড়ুয়া সত্যজিৎ রায়। গল্পের সারসংক্ষেপ হচ্ছে, গল্পে একটি অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরলেন বাবু। পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান। এই অবকাশে বাবুর চোখে পড়ল ধু ধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া। তিনি লক্ষ্য করলেন কাকতাড়ুয়ার গায়ে পরানো আছে ৩ বছর আগে তাড়িয়ে দেওয়া এর গৃহকর্মী অবিরামের লাল কালো সিটের শার্ট। ওজার কথায় মৃদ্যাঙ্কবাবুর বাবা স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে অবিরামকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অবিরাম নিজের বাড়িতে এসে অর্থ কষ্টে ও রোগে ভুগে মারা যায়। সেই অবিরাম কাকতাড়ুয়া রূপে লেখককে জানায় যে আলমারির নিচে পিছন দিকটায় ঘড়িটা এখনো পড়ে আছে। আসলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলেন মৃদ্যাঙ্কবাবু। বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটা খুঁজেও পেলেন। অবিরামের মাধ্যমে মৃদ্যাঙ্কবাবু প্রাপ্ত তথ্য সত্যিকার অর্থে অবচেতনে লুকিয়ে থাকা সত্যরই প্রকাশ। তিনি বুঝতে পারলেন ওজার কথা ঠিক ছিল না। তাই মৃদ্যাঙ্কবাবু সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওজার সাহায্য নেবেন না। কাহিনীর সারসংক্ষেপ হচ্ছে, মৃদ্যাঙ্কবাবু একজন খ্যাতনামা সাহিত্যিক। দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে তার আমন্ত্রণ ছিল। সেখানে সম্মানিত হওয়ার জন্য তাকে যেতে হয়েছিল, কিন্তু ট্রেনে রিজার্ভেশন না পাওয়ায় তিনি মোটরে যাত্রা করেন। ফেরার পথে পানাগড়ের কাছে গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। ড্রাইভার সুধীর পেট্রোল আনতে চলে গেলে মৃদ্যাঙ্কবাবু নির্জন মাঠে একা হয়ে পড়েন। চারপাশে ধু ধু শূন্যতা, কয়েকটি তালগাছ, দূরের এক ৮টি কুঁড়েঘর আর একটি পুকুর, সব মিলিয়ে পরিবেশ ছিল ভীষণ নিঃসঙ্গ ও নির্জন। মাঘের বিকেল হলেও রোদের তেজ ছিল, কিন্তু ধীরে ধীরে মেঘ ডেকে যায় এবং ঠান্ডা পড়তে শুরু করে। সময় কাটানোর জন্য মৃদ্যাঙ্কবাবু গাড়িতে বসে সেই বই পড়তে চেষ্টা করেন, কিন্তু মন বসে না। বাইরে বেরিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তিনি দেখতে পান মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা একটি কাকতাড়ুয়া। দূর থেকে মনে হয় বাঁশের কাঠামো দিয়ে তৈরি করে সেই কাকতাড়ুয়াটি শরীরে একটি ছেঁড়া শার্ট পরানো রয়েছে এবং মাথায় একটি কালো মাটির হাঁড়ি। কাকতাড়ুয়ার দিকে বারবার তাকিয়ে গিয়ে মৃদ্যাঙ্কবাবুর মনে অস্বাভাবিক অনুভূতি জাগে। ধীরে ধীরে তিনি লক্ষ্য করেন কাকতাড়ুয়াটির অবস্থান ও ভঙ্গি যেন বদলাচ্ছে। মনে হতে থাকে কাকতাড়ুয়াটি তার দিকে এগিয়ে আসছে। এই ভৌতিক পরিস্থিতি দেখে মৃদ্যাঙ্কবাবু শিউরে ওঠেন। কিছুক্ষণ পর কাকতাড়ুয়াটি মানুষের রূপ নেয়। মৃদ্যাঙ্কবাবু দেখতে পান এটি তার এলাকার গৃহকর্মী অবিরামের মতো। অবিরাম ছিল মৃদ্যাঙ্কবাবুর পরিবারের বিশ্বস্ত চাকর, কিন্তু একদিন একটি সোনার ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। অবিরাম অবশ্য তখন চুরির অভিযোগ অস্বীকার করেছিল, কিন্তু বাড়ির বয়স্ক সদস্যরা পূজার সাহায্যে তাকে চোর বলে চিহ্নিত করে। কাকতাড়ুয়ার ভৌতিক রূপে অবিরাম মৃদ্যাঙ্কবাবুকে জানায় সে কোনো চুরি করেনি। ঘড়িটি আলমারির পেছনে পড়েছিল এবং আজও সেখানে আছে। এই কথা বলে অবিরামের আত্মা অদৃশ্য হয়ে যায়। মৃদ্যাঙ্কবাবু তখন সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন। কিছুক্ষণ পর সুধীর পেট্রোল নিয়ে ফিরে আসে। মৃদ্যাঙ্কবাবু বাড়ির ফিরে গিয়ে আলমারির পেছনে খুঁজে সত্যিই সেই ঘড়িটি পান। অবিরামের কথাগুলি মিলে যাওয়ায় তার মনে গভীর দুঃখ এবং অপরাধ বোধ জেগে ওঠে। তিনি প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে আর কখনো কুসংস্কার বিশ্বাস করবেন না এবং অন্যায় বিচারে অন্ধভাবে সিদ্ধান্ত নেবেন না।
কারণ কুসংস্কারের প্রতি বিশ্বাস কারো ভালো ফল বয়ে আনতে পারে না। তারপর আমরা দেখব যে অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বই থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি। গল্পকথকের দেওঘরে গমন। গল্পকথক দেওঘরে এসেছিলেন চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য। গল্পকথক থাকতেন পাঁচির ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে। তার ঘুম ভেঙে যেত রাত্রি ৩টের সময়। ঘুম ভাঙার কারণ, কোথাও একজন গলাভাঙ্গা একগেয়ে সুরে ভজন, যেমন ঈশ্বর বা দেবদেবীর ষষ্ঠী বা মহিমা কীর্তন, প্রার্থনামূলক গান শুরু করা। ঘুম ভেঙে গেলে গল্পকথক দুয়ার বা দরজা বা বাড়ির ফটক খুলে বারিন্দায় এসে বসেন। গল্পকথকের সকাল কাটে পাখি দেখে। পাখিদের আগমন। পাখিদের আনাগোনা শুরু হয় রাত্রি শেষে। দোয়েলের পরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাখিরা পাখিরা এসে বসতে শুরু করে পাশের বাড়ির আম গাছ, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশোক গাছের মাথায়। সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই গান আরম্ভ করে দোয়েল। বেনেবো একটু দেরি করে আসতো হলুদ রঙের একজোড়া বেনেবো পাখি। বেনেবো পাখি জোড়া বসতো প্রাচীরের তীরের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায়। বিকেলবেলা বেড়ে বেড়ে শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি পজ করে এগুলো ভালো করে পড়ে নেবে। দরিদ্র ঘরের মেয়ে। তারপর আমরা দেখে নেব যে বাপ ও কাজ, কাজী নজরুল ইসলাম। গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যাটি আমরা পড়ি যে ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হলেও আদতে এ জিনিস দুটোই কিন্তু আসমান জমিন তফাত। ভাব জিনিসটা হয়েছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণরূপে বস্ত্রজগতের। এই লাইনের বিশ্লেষণটি হচ্ছে ভাব ও কাজের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক মনে হলেও এগুলো প্রকৃতপক্ষে ভিন্ন। ভাব কেবল একটি অবাস্তব উচ্ছ্বাস, যেমন পুষ্পবিহীন সৌরভ, আর কাজ সেই ভাবের রূপদানকারী বস্তুগত উপাদান। কাজের মাধ্যমেই ভাবের বাস্তবায়ন ঘটে। তোমরা ভিডিওটি পজ করে এগুলো পড়ে নেবে। তারপর আমরা পড়ি যে পড়ে পাওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্পের চরিত্রসমূহ ও পরিস্থিতির ব্যাখ্যা। গল্পের চরিত্রসমূহ হচ্ছে বিদু, সিধু, নিধু, তিনু, বাদল। লেখক নিজে বাদই, কোমর কালো মতো রোগালো। লেখকের বাবা অম্বরপুর থেকে আসা কাপালে। গল্পের সময়কাল কালবৈশাখীর সময়টা এবং বর্ষাকাল। গল্পের বিবৃতি হয়েছে লেখকের ছেলেবেলার কথা। কালবৈশাখী ছেলেরা নদীর ঘাটে গোসল করতে যায় দুপুরে বিকট গরমের পর। তারপর হচ্ছে বাক্স কুড়িয়ে পাওয়া। বিদু, তেঁতুলতলা গুপ্ত মিটিংয়ের পরিবেশ বর্ণনা। কাপালি বর্ণনা, বক্স ফিরে পাওয়া। তারপর হচ্ছে তৈলচিত্রের ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়। চরিত্র বিশ্লেষণ হচ্ছে নগেনের চরিত্র হচ্ছে গল্পের মূল চরিত্র নগেন। নগেন তার মামার বাড়িতে থেকে কলেজে পড়ে। ছেলেবেলা থেকেই মামার বাড়িতে এসে মানুষ হয়ে উঠেছে। তারপর হচ্ছে নগেনের
পরাশর ডাক্তারের কাছে গমন, ভূত নিয়ে আলাপ, নগণের অনুতাপ, লাইব্রেরির বর্ণনা, তৈলচিত্র, বোধ দর্শন, আলোচনা পর্ব, অনুসন্ধান পর্ব, এগুলো তোমরা পড়ে নিবে। এগুলো সবগুলো যদি আমি পড়ি তোমাদের ভিডিওটি 4 থেকে 5 ঘন্টা লং হয়ে যাবে। তারপর আমরা দেখি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমান, গল্পের বিশ্লেষণ ও মূল বিষয়বস্তুসমূহ। প্রথম অংশ, বাংলা মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ও রক্তাক্ত ইতিহাস। দ্বিতীয় অংশ, সংগ্রামের ধারাবাহিক ইতিহাস। তৃতীয় অংশ, জনগণের প্রতিবাদ ও শাসকদের নির্যাতন। চতুর্থ অংশ, সামরিক আইন ও প্রত্যাহার ও অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি। পঞ্চম অংশ, ঐক্যের আহ্বান এবং স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি। গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো ভাষণ দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণ দানের স্থান ঢাকা রেসকোর্স ময়দান তথা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। ভাষণের ব্যাপ্তি 18 মিনিট। উৎস হচ্ছে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। এগুলো তোমরা পড়ে নেবে। তারপর আমরা দেখব যে মানব ধর্ম, লালন শাহ। চলো সহজ আমরা কবিতার অর্থটি বুঝি। এটি হচ্ছে কবিতার লাইন এবং কবিতার ব্যাখ্যা। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কবি একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তিনি কোনো বিশেষ ধর্মের প্রতি বা জাতির প্রতি গুরুত্ব না দিয়ে মানব ধর্মকে গুরুত্ব দিয়েছেন। সব মানুষকে সমানভাবে দেখেছেন, মানুষের মানুষ পরিচয়কে বড় করে দেখেছেন। তার কর্মকাণ্ড দেখে জগতের মানুষের মনে প্রশ্ন জেগেছে। তারা জানতে চেয়েছেন লালন শাহের জাত কি, ধর্ম কি। তারপর হচ্ছে লালন কয় যেদের কি রূপ দেখলাম না এ নজরে। বস্তু মাত্রই আকার, আকৃতি, রূপ ও বৈশিষ্ট্য থাকে। কিছু মানুষ লালন শাহর কাছে তার জাত সম্পর্কে জানতে চান। লালন শাহ তাদের বলেন, জগতের জাতের কোনো রূপ তার চোখে পড়েনি। তিনি কেবল মানুষ চেনেন। মানুষের তৈরি জাত ধর্ম তার কাছে অর্থহীন। এগুলো তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। এগুলো তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর বই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এগুলো তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে 5 লোকে কিছু বলে কামিনী রায়। ভিডিওটি পজ করে তোমরা এগুলো সবগুলো পড়ে নেবে। তারপর হচ্ছে প্রার্থনা, কায়কোবাদ। তারপর হচ্ছে বাবুরের মহত্ব, কালিদাস রায়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের 8ম শ্রেণীর বাংলা সাজেশনটি আমরা দেখে নিলাম। পরবর্তীতে তোমাদের 8ম শ্রেণীর সবগুলো সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো।